ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছে, তাদেরকে একটা চাকরি পাওয়ার অধিকার থাকতে পারে না? আর মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন 2011 সালে, তখন বলতেন একবার আমাকে সুযোগ দিন, মুখ্যমন্ত্রী হলে আমি বেকারদের চাকরি দেব। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে ভাই আমি চাকরি দিতে পারবো না, তোমরা তেলে ভাজার দোকান করো, চপের দোকান করো, ঢপের দোকান করো, পাশ বালিশের দোকান করো। নিশ্চয়ই যারা চপ বিক্রি করে, যারা তেলে ভাজার দোকান করে, আমি তাদের স্যালুট করি, তার কারণ জীবিকা অর্জনের জন্য তাদের সেটা করতে হয়। তা বলে AA গ্রাজুয়েট ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখেছে, নিজের যোগ্যতা আছে, সুস্থ সবল মাথা আছে, দুটো সুস্থ সবল হাত আছে, দুটো পা আছে, তাদের বলছে এই কথা। বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আর মা বোনেদের কথা না বললেই যত কম বলা যায়। মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে কোনো মা বোনেদের সম্মান নেই। সন্দেশখালীর পদ্মাদি আছে, ওখানকার ঘটনা আপনারা নিয়ে ওনার কাছ থেকেই শুনবেন। ওই শেখ শাহজাহানের ঘটনা। শেখ শাহজাহান এখন কোথায়? শেখ শাহজাহানের খেল খতম। মা বোনেদের সম্মান নেই, ইজ্জত নেই, প্রতিদিন মা বোনেদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। আর মহিলা মুখ্যমন্ত্রী কি বলছে? বলে উনার সরকারকে নাকি মেলাইন করার জন্য, উনার সরকারের নাকি বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। একবারও তিনি সন্দেশখালীতে যাবার সময় পেলেন না। তিনি কোথায় গেলেন? ওই যে হুগলির ক্যান্ডিডেট হয়েছে না, খালি ধোঁয়া দেখতে পাচ্ছে। হুগলির ক্যান্ডিডেট কি নাম? তৃণমূলের ক্যান্ডিডেট, খালি ধোঁয়া বলে দেখতে পাচ্ছে। ও বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, সব খালি ধোঁয়াই দেখতে পাচ্ছে। উনার ওই দিদি নাম্বার 1-এর মঞ্চে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদটাকে, সম্মানটাকে ধুলায় ভুলণ্ঠিত করেছে। ওখানে গিয়ে একদিকে রচনা ব্যানার্জি আর একদিকে ডোনা গাঙ্গুলি, আর তিনি মাঝখানে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে নেচে বেড়াচ্ছেন। লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এতই যদি ওর নাচার ইচ্ছা, গানের ইচ্ছা, তাহলে আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। আর পদত্যাগ করে আপনি রচনা ব্যানার্জি, ডোনা গাঙ্গুলির ওখানে গিয়ে নাচানাচি করুন, আপনি গান করুন, যা খুশি তাই করুন, আমাদের কোনো বলার থাকবে না। রাজ্যের মানুষ আপনাকে রচনা ব্যানার্জির দিদি নাম্বার 1-এর মঞ্চে গিয়ে নাচার জন্য আপনাকে মুখ্যমন্ত্রী করেনি। রাজ্যের 12টা বাজিয়ে দিয়েছে 2011 সালে ক্ষমতায় এসেছিল। কি করেছে রাজ্যে? 12টা বাজিয়ে দিয়েছে। আরে যে লক্ষ্মীর ভান্ডার না পক্ষীর ভান্ডার, কিসের ভান্ডার ওটা? আরে টাকাটা তো জনগণের টাকা, রাজ্যের 11 কোটি মানুষের ট্যাক্সের টাকা। টাকাটা দিয়ে আগে ছিল 500 টাকা, আর ST/SC মা বোনেদের ছিল কত হাজার টাকা। এখানেও ডিসক্রিমিনেশন, এখানেও বৈষম্য। তারপরে এবারে করেছে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা, আর তপশিলি মা বোনেদের জন্য করেছে 1200 টাকা। মাননীয় দিলীপ দা বলবেন এবং মাননীয় শুভেন্দু দা বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার আমরা নামটা পরিবর্তন করব। ওই 1000 টাকা 1200 টাকা নয়, অন্নপূর্ণার ভান্ডার হবে। প্রত্যেকে মা বোন 3000 টাকা করে মাসে পাবে। বিজেপি শাসিত অনেক রাজ্যে আছে, বিজেপি শাসিত অনেক রাজ্যে আছে। তাই আমি বলতে চাই এই ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। এই কারণে এই ভোটে আমাদের রাজ্যে 42টা লোকসভার আসন আছে। 30 থেকে 35টা আসন জিতলে পিসি ভাইপো, বাংলা একটা কথা আছে না, পিসি ভাইপো চ্যারেট, তার মানে পিসি ভাইপো আর থাকবে না। আপনারা বলবেন যে আপনি লোকসভার দিলীপদার হয়ে ভোট চাইতে এসেছেন, আবার বলছেন যে পিসি ভাইপো থাকবে না। হ্যাঁ বলছি থাকবে না, কারণ যেদিন রেজাল্টটা বেরোবে 4 জুন, ওই দিনে পিসি ভাইপোর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে। বিকেল বেলায় বা রাতের অন্ধকারে পাসপোর্টের ভিসা করে রেখেছে, জানেন? ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে পিসি ভাইপোর। ওই দিন রাতের বেলায় দমদম বিমানে বন্দরে গিয়ে বিশেষ বিমানে দমদম থেকে দুবাই উড়ে যাবে রাতের বেলায়, তৃণমূল কর্পূরের মতো উড়ে যাবে। 4 জুন তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না আমাদের রাজ্য থেকে, হাওয়ায় মিলিয়ে যাবে, থাকবে না তৃণমূল দলটা। 4 জুনের পরে যারা তৃণমূল করে তারা আর নিজেকে তৃণমূল বলে পরিচয় দিবে না। রনে
রনে বনে জনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। এটা কার কথা? বাবা লোকনাথের কথা না? আমি একটু অন্যভাবে বলছি, সেটা কি জানেন? বলে যেখানে চুরির গন্ধ দেখিবে সেখানে পিসি ধরিয়া নিবে, যে সেখানে পিসি ভাইপো জড়িয়ে আছে। চুরির গন্ধ যেখানে থাকবে সেখানে পিসি ভাইপো থাকবে। আমি তাই বলতে চাই, এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। এটা পঞ্চায়েতের ভোট নয়, কর্পোরেশনের ভোট নয়, মিউনিসিপ্যালিটির ভোট নয়, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোট নয়, স্কুলের ম্যানেজিং কমিটির ভোট নয়, সমবায় সমিতির ম্যানেজিং কমিটির ভোট নয়, লাইব্রেরির ভোট নয়। এই ভোটটা হচ্ছে আমাদের দেশের 140 কোটি মানুষের ভাগ্য কাছে কি আছে, এই ভোটটাই ঠিক করে দেবে আমাদের দেশের অর্থনীতি কি হবে, আমাদের দেশটা সুরক্ষিত থাকবে কিনা, এই ভোটটাই ঠিক করে দেবে আমাদের দেশের বিদেশ নীতি কি হবে, আমাদের দেশের শিল্প নীতি কি হবে, আমাদের দেশের অর্থনীতি কি হবে। সেই জন্য এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটটাই আপনাদেরকে দিতে হবে। একটা করে ভোট, একটা সিদ্ধান্ত নিতে আমাদের সহযোগিতা করবে। এবং তৃতীয়বারের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য এখানে আমাদের মাননীয় দিলীপ দাকে জিতিয়ে দিল্লিতে পাঠাতে হবে, যাতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, ইতিমধ্যে উনার যোগ্যতা, উনার দক্ষতা, উনার প্রতিভা, উনার সৃজনশীলতা, উনার দূরদর্শিতা উনাকে বিশ্বের 1 নম্বর নেতা হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্বের 1 নম্বর নেতাকে 100 জন মানুষের মধ্যে 78 জন মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কি বলে? বিশ্বগুরু বলে। একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা তো গর্বিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের সমস্ত মানুষ বলছে বিশ্বগুরু। এতে আমরা গর্বিত আর আনন্দিত। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। আর এখান থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভার আসন থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী মাননীয় দিলীপ দা, অত্যন্ত জনপ্রিয় সাংসদ, কাজের মানুষ, কাছের মানুষ, আমাদের সবার প্রিয়, সবার আপন। এই মানুষটাকে জিতিয়ে দিল্লিতে পাঠাতে হবে। দিল্লিতে যাওয়ার দ্বিতীয়বারের জন্য ছাড়পত্র দিতে হবে। দিলীপ দাকে এখানে দরকার এই এলাকার উন্নয়ন করবার জন্য। দিলীপ দা সেখানে সংসদে দাঁড়িয়ে সংসদ এলাকার যে কোটা সে তো কাজ করবেন, তাছাড়া দিলীপ দা প্রধানমন্ত্রীকে বলে এবং অন্যান্য ডিপার্টমেন্টাল মন্ত্রীদেরকে ধরে এখানে বিভিন্ন অর্থ এখানে বরাদ্দ করবেন বর্ধমান আর এই দুর্গাপুর লোকসভার আসনে। আর যিনি দাঁড়িয়েছেন তেনার নাম কি? কীর্তি আজাদ। তার অনেক কীর্তি আছে, অতগুলো বলার অবকাশ নেই আমার। কীর্তি আজাদের কীর্তি এখানে আর চলবে না। কীর্তি তো দেখাবেন, খেল দেখাবেন আপনারা যারা এই লোকসভার ভোটার আছেন। আপনারা কীর্তি সৃষ্টি করবেন কি করে? দিলীপ দাকে রেকর্ড ভোটে জিতিয়ে আর কীর্তি আজাদকে গোহারা হারিয়ে ওনার ভাগলপুরের বাড়িতে যাওয়ার টিকিটটা কেটে দেবেন আপনারা 4 জুন। আর 4 জুন এটা করতে হলে 13ই মে 2 নম্বর দিলীপ দার পদ্ম ফুলের বোতামটাকে টিপতে হবে। এখানে কোনো কীর্তি ফিরতি চলবে না, তাই তো নাকি? তা আওয়াজ দিচ্ছেন না কেন? বলে কোনো কীর্তি আজাদের কীর্তি ফিরতি এখানে চলবে না। ওকে গোহারা হারিয়ে আপনারা এখান থেকে সোজা চালান করে দেবেন ভাগলপুরে, যাতে আর জীবনে ভোটে দাঁড়াতে না চায়, যাতে আর কোনোদিন জীবনে ভোটে দাঁড়াতে না চায়। কি ঠিক আছে? করবেন তো? হ্যাঁ, তাহলে করছেন? তাহলে ঠিক আছে। আপনার দিলীপ দা বলবে এক্ষণে, শুভেন্দু দা এক্ষণে একটু বাদেই চলে আসবে, আর কয়েক মিনিটের মধ্যে মাত্র শুভেন্দু কেন ঢুকে যাবে। প্রার্থী দিলীপ দা এখানে আছেন। মাননীয় দিলীপ দা আমাদের সবার প্রিয়, সবার আপন, উনি বলবেন। সেজন্য আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। একটা শুধু কথা বলবো,
যে আমাদের এখানে এই বর্ধমান দুর্গাপুর লোকসভার আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে রেকর্ড মার্জিনে জিতিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন। দিল্লিতে পাঠাতেই হবে আপনাদেরকে, রেকর্ড মার্জিনে জিতিয়ে দিল্লিতে আপনারা পাঠাবেন মাননীয় দিলীপ দাকে। এবং আমরা এখান থেকে গিয়ে বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডাজিকে আমরা আমাদের দাবি জানাবো। একজন ভোটার হিসেবে আমরা দাবি করতেই পারি যে বর্ধমান দুর্গাপুর লোকসভার আসন থেকে এখানকার ভোটাররা, এখানকার মা বোনেরা, এখানকার যুবক ভাইরা, কৃষকরা, শ্রমিকরা তারা ভোট দিয়ে দিলীপ দাকে ছাড়পত্র দিয়েছে। নরেন্দ্র মোদীজি আপনাকে উপহার দিয়েছে দিলীপ দাকে। আপনি দিলীপ দাকে কেন্দ্রীয় মন্ত্রী করে দিলীপ দাকে বর্ধমান দুর্গাপুরের ভোটারদেরকে, মামনেদের কাছে আপনি উপহারটা দেবেন, এটাই আপনাদের কাছে বলার। এবং 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে বলো 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 সবে শতবীর বেলু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। এই ভোটটা কিন্তু পঞ্চায়েতের ভোটের মতো হবে না। কর্পোরেশন, বর্ধমান পৌরসভার ভোট, দুর্গাপুর কর্পোরেশনের ভোট, ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোট, ওটা ভোট হয়েছিল না ভোটের নামে প্রহসন হয়েছিল? আমরা তো জানি যে পুকুরে, জলে, নদীতে মাছ চাষ হয়। 2023-এ তৃণমূলের কাছ থেকে একটা শেখা গেছে যে পুকুরে, নদীতে, জলে কি পাওয়া যাচ্ছে, ব্যালট বাক্সের চাষ হয়েছিল 2023 সালে। জাল ফেললে মাছ আসছে না, ব্যালট বাক্স আসছে। তো ওই ভোটটা হয়েছিল দিদির পুলিশ দিয়ে, দিদির পুলিশে ভোট হয়েছিল। স্লোগানটা আমি দিলীপ দার কাছ থেকে ধার করে বলছি। দিলীপ দা বলতেন যে দিদির পুলিশে ভোট হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, কর্পোরেশনের ভোট। আর এবারে লোকসভার ভোটটা হবে দিল্লি থেকে দাদার পুলিশ দিয়ে। দাদার পুলিশ এসে গেছে। সিআইএসএফ কমান্ডো, বিএসএফ, সিআরপিএফ, প্যারামিলিটারি তারা বুথে থাকবে। তারা আপনারা নির্ভয়ে ভোটটা দেবেন। ওরা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। আমি কোচবিহারে গেছিলাম, জলপাইগুড়ি গেছিলাম, আলিপুরদুয়ারে গেছিলাম, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণে বিভিন্ন লোকসভায় প্রচারে গেছিলাম। সেখানে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, হুমকি দিচ্ছে। বলে কি হুমকি? বলে ভোটের পরে তো সেন্ট্রাল ফোর্স থাকবে না, তখন কি হবে? তা আমি বললাম, বলে দেবেন যে ভোটের পরে নয়, 4 তারিখের রেজাল্টের পরে তৃণমূলটায় থাকবে না, সেন্ট্রাল ফোর্স তো পরের কথা। তখন আপনাদের কি হবে? আমরা তৃণমূলকে হুঁশিয়ারি দিতে চাই না, কিন্তু যার বাড়ি, যে ছেলেটা পিতৃহারা হলো, মাতৃহারা হলো, যে মায়ের স্মৃতির সিঁদুরকালে মুছে গেল, তাদের যন্ত্রণাকে প্রসব করবে। বলে বদলা বদল দুটাই হবে, হবে তো? বদলা বদল দুটাই হবে। 200 জন মানুষ খুন হয়েছে। আর টিএমসি মানে কি? আমি কি বলি? টিতে টাকা, এমতে মারা, আর সিতে কমিটি। সোজা বাংলা কথা, টাকা মারা কমিটি। টিএমসি ওটা পার্টি, ওটা হচ্ছে টাকা মারা কমিটি। এই টাকা মারা বন্ধ হবে। ভাইপো যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? ঘরে আছে পিসিমণি, কোমর বেঁধেছে। পিসি ভাইপো তিহার জেলে যাবে। আর এখানকার গলসির যিনি তৃণমূলের এমএলএ, তৃণমূলের যারা রাজ্যের এমপি, যারা তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমএলএ, তৃণমূলের লিডার, ক্যাডার, জেলার সভাপতি, তারা যাবে কলকাতার জেলে। আর তার চাইতে ছোট লিডাররা যাবে এই জেলার জেলখানায়। সবগুলোই জেলে যাবে, একটাও ছাড় পাবে না, একটাও ছাড় পাবে না। আমরা যদি আদিম হিংস্রতার, মানবতার কেউ হই, স্বজন হারানো শ্মশানে রাজনৈতিকভাবে তৃণমূলকে পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই তৃণমূলকে। আর এই তৃণমূলকে পরাজিত করতে হলে আগামী 13ই মে বাংলা 30শে বৈশাখ 2 নম্বরে পদ্মফুল মার্কার ভোটটা দিয়ে বিপুল ভোটের
চলে যাব, কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জালটাকে আমাদের সরাতেই হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। একটা কথা বলে বক্তৃতা শেষ করব। বলে যে বিজেপি সাম্প্রদায়িক। বলে আপনি যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন বিজেপি ভালো ছিল? অত ছিল বিজেপির সঙ্গে ছিল না? যখন দেশে এনডিএর প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, তখন তিনি দেশের কি রেলমন্ত্রী। আবার যখন ইউপিএর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তখনও তিনি দেশের রেলমন্ত্রী। উনি একবার বিজেপির সঙ্গে, একবার কংগ্রেসের সঙ্গে, একবার বিজেপির সঙ্গে তিনি হচ্ছেন কি করেছিলেন? ঘর সংসার করেছিলেন, তাই তো? তখন বিজেপি খুব ভালো ছিল। মাননীয় এনডিএর প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মালপোয়া খাইয়েছিলেন, মনে আছে আপনাদের? আমি এটা স্মরণ করিয়ে দিলাম। তখন অটল বিহারী বাজপেয়ী ভালো ছিল। এখন কি বলে জানেন? এখন বলে নরেন্দ্র মোদী ভালো নয়। কে ভালো বলে? আদবানিজি ভালো। তখন বলতেন অটলজি ভালো, আদবানিজি ভালো নয়। এখন বলেন আদবানিজি ভালো, নরেন্দ্র মোদীজি ভালো নয়। আর কিছুদিন পরে বলছে আবার যে নরেন্দ্র মোদী ভালো কিন্তু অমিত শাহ ভালো নয়। মানে কখন কাকে ভালো মন্দ সার্টিফিকেট দিবে সেটা বলার কোনো অবকাশ নেই। আর উনার কোনো মস্তিষ্কের স্থিরতা নেই। আপনারা দেখেছেন ও বিপদ সংকেত পেয়ে গেছে। ওনার এসপি, প্রত্যেকটা জেলার এসপি, প্রত্যেকটা জেলার ডিএম এবং আইবি রিপোর্টে উনি জেনে গেছেন পরিস্থিতি হালত খুব খারাপ। ইন্ডি জোটের পিণ্ডি তো আগেই চটকে গেছে, আর তৃণমূলের পরিস্থিতি খারাপ বলে মঞ্চে উঠে তিনি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করেন না। মাইক্রোফোন নিয়ে একবার মঞ্চের ডান দিকে, একবার মঞ্চের বাঁ দিকে তিনি বক্তৃতা করে বেড়ান। মানসিক অস্থিরতার অভাব রয়েছে। তাই আমি বলতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, ইসলামিক বিশ্বের 6খানা তাবড় দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন। সৌদি আরব দিয়েছে, মালদ্বীপ দিয়েছে, মালয়েশিয়া দিয়েছে, বাহরাইন দিয়েছে, ইন্দোনেশিয়া দিয়েছে, পাকিস্তান দিয়েছিল 2016 সালে। 6টা বিশ্বের ইসলামিক কান্ট্রির তাবড় দেশ তারা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল। কোন যারা ইসলাম ধর্ম পালন করে, যারা সংখ্যালঘু, তাদের কোথাও যেতে হবে না। আমাদের জন্ম ভারতবর্ষে, আমরা ভারতবর্ষে জন্মেছি, এখানকার আবহাওয়া জলবায়ুতে বাড়ি বড় হয়েছে, এখানেই মরবো, ভারত ভূমিতেই আমাদের কবর হবে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেতে হবে না, আমাদের কোথাও যেতে হবে না। আর মোদি হ্যাঁ তো মুমকিন হয়, মোদি হ্যাঁ मोदी है तो मुमकिन है। इस बार 400 पार, फिर एक बार दिलीप दा, फिर एक बार दिलीप दा। आगामी की 13 মে সকাল সকাল মা বোনেদের অনুরোধ করছি, সকাল সকাল গিয়ে 2 নম্বর বোতাম, পদ্ম ফুলের বোতামটা টিপে ভোট দিয়ে রেকর্ড মার্জিনে পাঠাবেন। 4 জুন এই বুদবুদের আকাশে আমরা বিজয় মিছিল করব আমাদের বিজয়ী প্রার্থী দিলীপ দাকে নিয়ে। আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে সেদিন দেখা হবে এই আশা প্রত্যাশা ভরসা রেখে আবারও আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ। ধন্যবাদ।